ছিল সাদক স্যার, রাইট? জি ম্যাম। আচ্ছা, সাদক স্যার ছিল। সাদক স্যার তখন চলে গিয়েছে। সো এখন উনার পরিবর্তে আমি এসেছি। আচ্ছা, আমার নাম হচ্ছে নাওমি আফরিন জলিল। আমি হচ্ছে ব্র্যাক থেকে সিএসসি করেছি। আমি এই অক্টোবরে গ্রাজুয়েট করেছি। অ্যান্ড এখন থেকে আপনাদের যে থিওরি ক্লাস আর ২ টা ল্যাব আমি নিয়ে থাকবো। আচ্ছা, সো আপনাদের আমি যতটুকু জানি আপনাদের হচ্ছে ডেসক্রিপটিভ ডাটা পর্যন্ত পড়ানো হয়েছে, তাই না? হ্যালো? কেউ একজন কথা বলেন। জি ম্যাম। ডেসক্রিপটিভ ডাটা পর্যন্ত পড়ানো হয়েছে। তাহলে করি। তাহলে আমি যতটুকু জানি আপনাদের এতটুকুই কিন্তু কভার্ড। হ্যাঁ, আপনাদের যতটুকু পড়ানো হয়েছে আম কভার্ড। যেমন স্যাম্পলিং টেকনিকস, তারপর আচ্ছা, দাঁড়ান। হুম, আচ্ছা, স্যাম্পলিং টেকনিক থেকে ডেসক্রিপটিভ ডাটা পর্যন্ত আপনাদের আছে। এখন আমি চাচ্ছিলাম আপনাদের একটু হালকা একটু মানে ওভারভিউ দিয়ে দেই সবকিছুর। তারপর আমরা দেখি কি করি, তাই না? তাহলে একটা ওভারভিউ দেই আমি। স্ক্রিনটা শেয়ার করি। জি ম্যাম। আপনাদের লাইক কেমন? লাইক আপনি যতটুকু স্যার পড়িয়েছে, মানে কেমন অবস্থা? স্যার স্যার ম্যাম আমাদের তো হচ্ছে অফলাইন ক্লাস ওইভাবে পাইনি, অনলাইনে ২টা ক্লাস করানো হয়েছে। তো অনলাইনে যেহেতু হয়েছে একটু কমই বুঝা হয়েছে আরকি। আচ্ছা, আচ্ছা। আপনারা হচ্ছে উইকে একদিন অফলাইন করেন আর একদিন অনলাইন করেন, তাই না? না, সপ্তাহে একটাই ক্লাস। হ্যাঁ, সপ্তাহে একটা অফলাইন ওইগুলিতে অফলাইন হয়, তাই না? জি ম্যাম, যদি কোনো সিলেবাস শেষ না হয় বা কোনো যদি সমস্যা হয় তখন হচ্ছে যে অনলাইনে ক্লাস নেওয়া হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, এই বৃহস্পতিবার কিন্তু অফলাইন ক্লাস আছে, ওকে? আচ্ছা, চলেন জি আমরা একটু স্যাম্পলিং টেকনিক্সটা একটু দেখে নিই। ম্যাম। হ্যাঁ, বলেন। রিকোয়েস্ট গুলো মনে হয় মানে অনেকে দিচ্ছে, তো যদি একটু কাইন্ডলি এক্সপ্লেইন করতেন। আচ্ছা, আমার তো ওপেন হওয়ার কথা সবকিছু। Admit all the access host controls দেখে ওপেন has just compiler. আচ্ছা, হোপফুলি এখন সবাই করতে পারবে। ওকে, হুম। আচ্ছা, চলেন আমরা তাহলে একটু স্টার্ট করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, দেখেন, বেসিক্যালি আপনাদের তো এটার কোর্সটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস। আপনাদের এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে আপনাদেরকে ডাটা দিবে। এই ডাটাটা আপনার অ্যানালাইসিস করবেন। এরকম তারপর ডিফারেন্ট অপিনিয়ন দিবেন। আচ্ছা, সো এখন আমরা পপুলেশন কি জানি? আচ্ছা, ধরে নিচ্ছি জানি না। দেখেন, মনে করেন আমি যদি বলি যে আপনাদের সেকশন বি এর আমি এভারেজ মিড টার্ম মার্কস জানতে চাই। এখন কাদের জানতে চাই? আপনাদের ইয়ের জানতে চাবো। আপনাদের সেকশন বি এর মানুষদের জানতে চাবো। সো এখানে পপুলেশন হবে সেকশন বি এর প্রতিটা স্টুডেন্টস। আচ্ছা, সো অন্য সেকশন কিন্তু হবে না। মানে সেকশন বি এর স্টুডেন্টস হবে। এখন যেহেতু আপনাদের কাছে ৫০ জনের মতো, এটা তো অনেক বেশি নাম্বারস। পপুলেশন হচ্ছে মানে যখন মানে সবাই, পপুলেশন হচ্ছে অল, যেমন আপনাদের সেকশন বি এর সবাই। আর স্যাম্পল হচ্ছে আ পার্ট অফ পপুলেশন, আ পার্ট অফ পপুলেশন।
আচ্ছা, আমরা যখন কোনো টাইপের ডাটা অ্যানালাইসিস ডাটা কালেক্ট করি, সবার থেকে তো নেওয়া সম্ভব হয় না। সো আমরা কি করি? আমরা একটা স্যাম্পল নেই। সবার থেকে যদি নিতে পারি না, ওই আমার পপুলেশন থেকে কয়েকটা মানুষকে সিলেক্ট করে ওদের উপর ওদের ডাটা কালেক্ট করি। ওদের থেকে আমরা অ্যানালাইসিস করি। তারপর ওইটার উপর বেস করে আমরা পপুলেশনের অপিনিয়ন দেওয়ার ট্রাই করি। আচ্ছা, সো এরকম আমরা স্যাম্পলিং মেথড আছে। এখন এরকম কয়টা স্যাম্পলিং মেথড আছে। একটা হচ্ছে সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং। সো এটা হচ্ছে সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সো একটা হচ্ছে সিম্পল সো সরি, এটা ঝামেলা করতেছে। আচ্ছা, ওকে, সরি, একটু প্রবলেম হচ্ছে ল্যাপটপটা। আচ্ছা, সো আমাদের কি হচ্ছে সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যখন আমাদের স্যাম্পলের মধ্যে আমাদের সবার একটা ইকুয়াল চান্স আছে সিলেক্টেড হওয়ার। এই সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং এটা কি ক্লাসে পড়ানো হয়েছিল না? তোরা করে হলো আমার একটু লেট হবে। জি ম্যাম। কথা বলি আমরা। আশিক ভাই ডাকতেই ছিল, যাই হোক যদি কিছু মিটিং করার কথা বলে তাহলে তোরা কন্টিনিউ করবো। হ্যালো, কেউ কি বলতে পারবেন সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিংটা পড়ানো হয়েছিল কিনা? এরপর আবার প্রজেক্টের মিটিং আছে। জি ম্যাম, পড়ানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, আমরা যেহেতু আজকে এটা ক্লাসের শর্ট, আমি জাস্ট একটা প্রতিটা রিভিউ দেবেন। আপনাদের বেসিক্যালি নিডে কি কি টপিক আছে এটার একটা ক্ল্যারিটি দিব। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের যে সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং এটা মানে হচ্ছে প্রতিটা ইন্ডিভিজুয়ালের একটা ইকুয়াল চান্স আছে। যেমন আমরা যদি আপনাদের থেকে 10 জন নেই, আমরা লটারি করে করে আপনাদের যদি সিলেক্ট করি তাহলে আমাদের কিন্তু প্রবাবিলিটি আছে ইকুয়াল। এখন এখন বলেন আমাকে একটা জিনিস বলেন, আমি যদি 10 জনের একটা গ্রুপ করি, হ্যাঁ, আর আমি দুইটা মেথড ভাবে সিলেক্ট করি, আমি যদি লটারি করি আর অথবা আমি নিজে সিলেক্ট করি, এখানে আমি যে নিজে সিলেক্ট করি একটা বায়াসনেস থাকতে পারে, তাই না? যেমন আমার সামনে আমি যাকে দেখতেছি তাকে আমি সিলেক্ট করে ফেললাম, এরকম একটা বায়াসনেস থাকতে পারে। সো এখানে সবার সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটি সেম না। বাট আমি যদি একটা পুরো লটারি সিস্টেম করি তখন কিন্তু আমাদের প্রবাবিলিটি সেম হবে সিলেক্ট হওয়ার। সো কোনো বায়াসনেস থাকবে না। এই জন্য এটাকে সিম্পল র‍্যান্ডম স্যাম্পলিং হচ্ছে এমন একটা মেথড যেখানে প্রবাবিলিটি সেম থাকবে। তারপর একটা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। সিস্টেম্যাটিক স্যাম্পলিং হচ্ছে মনে করেন আপনাদের 100 জন যদি থাকে, 100 জনের মধ্যে আমি প্রতিবার every 10th person কে আমি সিলেক্ট করব। সো সিলেক্ট every 8th individual from a list। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সো আমাদের যখন মনে করেন পপুলেশন অনেক বড় থাকে, অনেক মানুষ থাকে, তখন আমরা কি করি? আমরা ওটাকে ভাগ করি। কারণ ভাগ অনেক কিছুর উপর বেসিস হতে পারে, জেন্ডার হতে পারে, রিজন হতে পারে। ওই ভাগ, সো ওভাবে ভাগ করে আমরা সিলেক্ট করি। আরেকটা হচ্ছে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ আমি একবার ভাগ করি, আর মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং এ আমি বারবার ভাগ করি। আমি প্রথমে মানুষকে ডিভিশন ওয়াইজ ভাগ করব, তারপর ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, তারপর পোলিং এরিয়া, এইভাবে ভাগ করে করে ই করবো। আর প্রতিবার যখন ভাগ করবো আমি র্যান্ডমলি সিলেক্ট করব। মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং এও কিন্তু আমরা র্যান্ডমলি সিলেক্ট করে থাকি। এই জন্য এটার মধ্যেও কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মতোই কাজ করে, এটা জাস্ট বারবার ভাগ হয়ে থাকে। আচ্ছা,
তারপর এটা ছিল, এগুলো হচ্ছে সব হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। আচ্ছা, এখানে হচ্ছে কার সবার ইকুয়াল চান্স আছে। আচ্ছা, আরেকটা মেথড হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। এটার মধ্যে এটা মানে হচ্ছে সিলেকশন চান্সেস আর আননোন। এখানে হচ্ছে এটা হয় যখন আমরা র্যান্ডমলি করি না, এটা যদি আমরা মনে করেন কোনো মানুষের একটা দায়িত্ব দিই যে আপনি সিলেক্ট করবেন, তখন হচ্ছে ইয়ে নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়। ফর এক্সাম্পল কনভেনিয়েন্স স্যাম্পলিং। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন, আমি যদি সিআর কে দায়িত্ব দিই যে আমাকে এই ক্লাসের 5 জনের খাতাটা আমাকে দিয়ে, এখানে এটা উনি কি করবে, উনি হয়তো এটা করতে পারে যে কনভেনিয়েন্স স্যাম্পলিং এ সে তার 5 জন ক্লোজেস্ট বা যেই 5 জনকে আগে পায় সেই 5 জনকে সেই 5 জনের খাতায় দিয়ে দিল। সো এটা হচ্ছে সিলেক্ট হুএভার ইজ ইজিয়েস্ট টু অ্যাক্সেস। আচ্ছা, আরেকটা হচ্ছে ভলান্টারি স্যাম্পলিং। তখন এটা কখন হয়, যখন মনে করেন সিআর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিল যে আমাকে যে কোনো 5 জন তাদের খাতার ছবি পিডিএফ করে পাঠিয়ে দাও, তখন হচ্ছে আপনাদের মধ্যে কেউ ভলান্টিয়ার করবেন। তো এটা হচ্ছে ভলান্টিয়ারিং স্যাম্পলিং। আচ্ছা, জাজমেন্ট স্যাম্পলিং হচ্ছে এটা যখন আমাদের এক্সপার্টসরা বলে দেয় যে কখন আমাদের কাদের থেকে আমাদের ডাটা নেওয়া উচিত। ধরেন মনে করেন আমরা হচ্ছে কিভাবে বলি, আমরা হচ্ছে যদি মনে করেন, না এইভাবে না বলি, আচ্ছা, ফর এক্সাম্পল আমি কোনো মেডিকেল জানতে চাই, আমি মেডিকেলে কোনো রিসার্চ করতে চাই, একটা ডাটা লাগবে। ফর এক্সাম্পল ক্যান্সার পেশেন্টের ডাটা লাগবে। তখন আমি যদি আমি এখন র্যান্ডম রাস্তায় গিয়ে আমার জাস্ট আস্ক করা উচিত না, মানুষকে জিজ্ঞেস করতে পারি না। তখন আমি অবশ্যই একটা ডাক্তারের কাছে যাবো, ডাক্তার থেকে পরামর্শ নিয়ে যে আমি কিভাবে কি কোয়েশ্চেন আস্ক করবো আর আমি কাদের থেকে ডাটা নিবো। ডাক্তার আমাকে বলবে যে এই যে এখানে আমার এই যে পেশেন্টস আছে তাদের থেকে নেন। সো এটা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং হচ্ছে আমাদের কয়েকটা ফিক্সড কন্ডিশনস থাকে, ওই কন্ডিশনস গুলো আমাদের ফুলফিল করতে হবে। আচ্ছা, আমাদের যদি মনে করেন আমাদের আমার মনে করেন আমি আগেন আপনাদের ক্লাসের কয়জনের খাতা কালেক্ট করব। এখন আমি যদি নিজেকে কয়টা কন্ডিশন দিয়ে দেই যে আপনাদের 5 জন আমি টোটাল নিব, কিন্তু এটা কি করা কষ্ট হচ্ছে। আমার টোটাল হচ্ছে 5 জন। আচ্ছা, 5 জনের মধ্যে আমি ঠিক করেছি আমি 3টা মেয়ের খাতা নিব আর 2টা ছেলের খাতা নিব। এই যে কন্ডিশন দিলাম না, 3টা মেয়ের খাতা নিব 2টা ছেলের খাতা নিব, এটাই হচ্ছে আমার কোটা। এই কোটা আমাকে যখন স্যাম্পল বানাবো 5 জন থেকে নিব, তখন আমার এই কোটাগুলো মিট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্নোবল স্যাম্পলিং হচ্ছে আমি একজনকে বলবো, তার থেকে ওই একজন আরেকজন থেকে ডাটা আরেকজনকে বলবে, তারপর ওই একজন আরেকজনকে বলবে। সো মনে করেন আমি একজনকে বললাম যে তার খাতা আমার 5 জনের খাতা লাগবে। সো আমি আপনাদের যে কোনো একজনকে বললাম, আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন যে ম্যামের খাতা লাগবে, তোরা আমার খাতা দিয়ে দেই, তারপর সেও আরেকজনকে বললো, এইভাবে কালেক্ট হয়। সো এই স্নোবল স্যাম্পলিং আমরা কখন ইউজ করি, মনে করেন আমাদের খুবই একটা রেয়ার ডিজিজ হয়ে থাকে, রেয়ার ডিজিজটা আমাদের আমাদের ডাটা অ্যানালাইসিস করতে হবে। এখন আমি তো এত নাও জানতে পারি যে কার আছে। লেটস সে যেমন ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আপনাদের মধ্যে কারো কি এবি নেগেটিভ ব্লাড গ্রুপ আছে? আচ্ছা, তো এই নাই। আমি যদি মনে করেন এবি নেগেটিভ মানুষদের ব্লাড গ্রুপ নিয়ে তারা কিছু জানতে চাই, আমার চেনা একজন যদি এবি নেগেটিভ থাকে, আমি তাকে বলবো যে আমার তো এরকম কয়েকজন মানুষ লাগবে, তোমার চেনা কারো থাকতে পারে কিনা। এখন হয়তো যেহেতু তার এবি নেগেটিভ, সে মনে হয় হয়তো একই কোনো ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার মনে হয় তার কোনো পেশেন্টের সাথে সম্পর্ক করাই দিয়েছে যে হ্যাঁ আমার একটা পেশেন্টের এবি নেগেটিভ, সে হয়তো অন্য জানতে পারে,
তার মতো ব্লাড গ্রুপ কার আছে, সো সে আমাকে জোগাড় করে দিবে। সো এটাই হচ্ছে আমাদের স্নোবল স্যাম্পলিং। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডস। আচ্ছা, এইগুলো ভালো করে কোনটা কি একটু বুঝে নেন না, এখান থেকে মিড টার্মে লাইক সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে, তখন আপনার সিনারিও বেস কোয়েশ্চেন করে আপনার পরে বুঝতে হবে যে কোন টাইপের স্যাম্পলিং মেথডটা আমার এখানে ইউজ করা উচিত। আচ্ছা, ওকে, এখানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটি শেষ। তারপর হচ্ছে একটা হচ্ছে স্যাম্পলিং এরর। আচ্ছা, সো আমাদের বেসিক্যালি আমরা এরর স্যাম্পলিং এরর। আচ্ছা, স্যাম্পলিং করার সময় আমাদের অবশ্যই ভুল হতে পারে। এখন স্যাম্পলিং এরর হচ্ছে the natural difference between a simple sample statistics and the true population parameters. আচ্ছা, for example আমি যদি বলি, আচ্ছা ধরেন আচ্ছা ধরেন আপনাদের যদি কোনো থাকে, আমি হচ্ছে ক্লাসে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স নিয়ে কিছু একটা করতে চাচ্ছি, যে ডিআইইউ তে অ্যাটেন্ডেন্স কিরকম, অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ আমি জানতে চাই। হ্যাঁ, আচ্ছা, এখন মেবি ফুল ইউনিভার্সিটি তো অনেক স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টস কত হতে পারে, 4-5 হাজার আমি ধরে নিচ্ছি, আমি তো জানি না আসলে। সো ধরে নেই টোটাল স্টুডেন্টস হচ্ছে আমার 5K। ওকে, আর আমার 5K মানুষের সবাই কয়টা ক্লাস করেছে এই সেমিস্টার, এই ডাটা নেওয়াটা অনেক টাফ। সো আমি কি করবো, আমি 5K ডাটা না নিয়ে আমি জাস্ট 100 জনের ডাটা নিব। 100 জন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করব যে তারা কখন ক্লাস করেছে, কয়বার ক্লাস করেছে, এভাবে। এখন দেখা যে আমি যদি এরকম ডাটা নিয়ে আমি যদি একটা ক্যালকুলেশন করে দেখেছি তারা এই তো 70% ক্লাস করে। হ্যাঁ, আমি যতই পারফেক্টলি ডাটা নেই, যতই কেয়ারফুলি ডাটা নেই, আমার 100 জন এই যে 5K পিপলের মধ্যে যে 5K 70% যে অ্যাটেন্ডেন্স নেবে এটা নাও হতে পারে। ইন রিয়ালিটি আমার এটা নাম্বারটা হতে পারে কত, লেটস সে 65% হতে পারে। সো সব সময় একটা ডিফারেন্স থাকবে, কারণ আমি আসলে 100 জনের উপর আমি স্ট্যাটিস্টিক্স চালাচ্ছি। সো এটার রেজাল্ট কখনো একদম পারফেক্টলি পপুলেশনের সাথে মিলবে না, আমি যতই পারফেক্টলি করি না কেন। এটা হচ্ছে একটা ন্যাচারালি আমার ডিফারেন্ট আসবে। এখন এটা ইমপ্রুভ কিভাবে করতে পারি, আমি যদি 100 জনের জন্য না করে আমি যদি 500 জনের জন্য করি, আমার একটু বেটার হবে না, আমার রেজাল্টটা একটু ক্লোজ আসবে না। সো এটা বেসিক্যালি স্যাম্পলিং এররের প্রবলেমটা আমরা যদি এই স্যাম্পল সাইজটা বাড়ায় দিই এটা ইমপ্রুভ করে। আচ্ছা, তারপর যদি বলি, ওকে, আচ্ছা এবার হচ্ছে নন স্যাম্পলিং এরর। এখন নন স্যাম্পলিং এররটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা এত ইজিলি সলভ করা যায় না। এটা আমাদের ডাটার লাইক স্যাম্পল সাইজ বাড়াইলেই ফিক্স হয় না। এখন নন স্যাম্পলিং এরর হচ্ছে আমাদের টেকনিকের উপর ডিপেন্ড করে। ওকে, সো এখানে একটা হচ্ছে সিলেকশন বায়াস, সিলেকশন বায়াস হচ্ছে আমরা যখন স্যাম্পল নেই, ওই স্যাম্পল নেওয়ার সময় আমাদের যদি কোনো গ্রুপ যদি বাদ হয়ে যায়। সো अगेन আপনাদের ক্লাসে আমি যদি সিআরকে বলি যে আপনাদের দিতে বলবো অ্যাটেন্ড খাতা দিতে, সে হয়তো বলবে যে সে মনে করেন 5টা ছেলের খাতা দিয়ে দিছে, তাহলে এখানে মেয়েদের খাতা বাদ পড়ে গেল না। সো এখানে মেয়েদের ডাটাটা আমার কাছে নাই, সো এভাবে তারা এক্সক্লুড হয়েছে। সো এটা হচ্ছে সিলেকশন বায়াস। আমরা একটা জিনিস বলে থাকি, যখনই আমরা স্যাম্পলিং করব, আমরা যখন একটা মানুষের উপর ছেড়ে দেই কোনো চুজিং এর ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে কোনো মানুষকে ছেড়ে সবসময় বায়াস একটা থাকবেই, এটা আসলে কিছু করার নেই। সো এটা মনে রাখবো সবসময়। তারপর হচ্ছে একটা নন রেসপন্স বায়াস। ধরি আমি যদি মনে করেন আমি যদি 5 জনকে বলি যে আপনাদের খাতা দিতে, তখন যদি 5 জনের মধ্যে 2 জন যদি আমাকে রেসপন্ড না করে, তখন একটু ঝামেলা পড়ে যাবে না, যে আমার তো 5টা লাগবে, আমি 3টা আছে আর 2 জন রেসপন্ড করতেছে না। সো এটাকে হচ্ছে নন রেসপন্স বায়াস বলা হয়। সো এই যে আমাদের যেমন কদিন আগে তো ইলেকশন হলো,
অনেক ভিডিও তো মানে ফেসবুকে দেখেছেন যে রাস্তায় রাস্তায় ইন্টারভিউ করতেছে, ভাই আপনি কাকে ভোট দিবেন, ভাই আপনি কাকে ভোট দিবেন। এখন এখানে অনেকে আবার মানে রেসপন্ড করতেছে না, আর নাই করতে পারে, তাদের ইচ্ছে, তারা কমফোর্টেবল ফিল করতেছে না। এখন সো এটা হচ্ছে নন রেসপন্স বায়াস, যখন মানুষ রেসপন্ড করতে চায় না। আচ্ছা, আরেকটা হচ্ছে রেসপন্স বায়াস। রেসপন্স বায়াস হচ্ছে আমাদের আমরা কিভাবে কোয়েশ্চেন করি এইটার উপর ডিপেন্ড করে। আগেন আমাদের যে ইলেকশন হয়েছে, সো মনে করেন আমরা তো ভিডিও দেখেছি তাই না, যে জিজ্ঞেস করতেছেন। এখন একজনকে যদি রাস্তায় কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন, এই দল তো ভালো না, এই দল তো খারাপ, আপনি কাকে ভোট দিবেন, তখন তো মানুষ একটু ঘাবড়ায় যাবে তাই না, যে সে তো বলে দিল এই দল খারাপ। এখন আমি যদি বলি সে তো যেতে যেতে পারে, আমি আমি একটু অন্য কিছু বলি, আমি আমি একটু মিথ্যা কথা বলে ফেলি। সো এটা হচ্ছে ইন্টারভিউর বায়াস। আমরা যখন স্যাম্পলিং করবো ইন্টারভিউ, আমরা ইন্টারভিউয়ের টোনটা খুবই ইম্পর্টেন্ট, ওর নিউট্রাল হতে হবে, কখনো কোনো দলের প্রতি বা কোনো সাইডের প্রতি ফেভারিটিজম দেখানো যাবে না। বাট এটা আসলে রিয়ালিটিতে হয় না, এত ইজি না। সো এই জন্য আমরা ইন্টারভিউয়ের বায়াস দেখে রাখি। তারপর হচ্ছে একটা হচ্ছে অপশন অর্ডার বায়াস। অপশন অর্ডার বায়াস হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন কোনো সার্ভে ফিল আপ করি, স্পেশালি অনলাইন সার্ভে ফিল আপ করি, এখন অনলাইন সার্ভে তো অনেকগুলা কোয়েশ্চেন থাকে তাই না। But you know, আমরা সবাই লাইক লেজি, আমরা কাজ খুব তাড়াতাড়ি কাজ করে থাকি। সো এই জন্য আমাদের যদি লাইক ৪টা অপশন থাকে, সো ৪টা অপশনের মধ্যে আমরা প্রথম দিকে কোয়েশ্চেন গুলো খুবই ইজিলি লাইক সিনসিয়ারলি সলভ করি, চিন্তা ভেবে করি, বা লাস্টের দিকে কোয়েশ্চেন আমরা উই গেট বর্ড, উই গেট লেজি, আমরা ফার্স্ট অপশন গুলো করে থাকি, চেক করতে থাকি। তো এটা হচ্ছে অপশন অর্ডার বায়াস। আরেকটা হচ্ছে সোশ্যাল ডিজায়ারেবিলিটি বায়াস। ওই যে বেসিক্যালি যখনই কোনো আমরা ইন্টারভিউ করি, যাদেরকে ইন্টারভিউ করি তারা হয়তো সবসময় অনেস্ট থাকে না, ভাবে যে মানুষ এটা মাইন্ড করতে পারে, এটা তো আমার আমার আশেপাশে মানুষ এটাতে মাইন্ড করতে পারে, রাগ করতে পারে, রেগে যেতে পারে, সো আমি তারা যেটা শুনতে চাই সেটাই করি। সো এটা হচ্ছে সোশ্যাল ডিজায়ারেবল বায়াস। আচ্ছা, আমি জানি এটা খুব বোরিং ছিল, বাট এইগুলো কিন্তু একটু বেশি অনেক ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব যেন আপনাদের কাছে একটা লিস্ট থাকে যে আমাদের কি কি আছে, কি কি করতে হবে, কারণ এগুলো থিওরির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আপনারা কি আছেন? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা তাহলে আমি এটা শেয়ার করি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যেটা বলি ই করি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে ডিসক্রিপটিভ ডাটা নিয়ে পড়াশোনা করি একটু। এটা হচ্ছে ফুললি ম্যাথ, অনেকগুলো ফর্মুলা, অনেকগুলো আছে। সো এগুলো একটা একটা একটু দেখতে থাকি। ওকে, আচ্ছা, মিন হচ্ছে আমরা অ্যাভারেজ, এটা সবাই জানি। এখন একটা জিনিস আছে, আমরা তো জানি মিন অ্যাভারেজ, বাট আমাদের কি সবসময় অ্যাভারেজ বের করা ঠিক কিনা এটা একটু বুঝতে হবে। আচ্ছা, সো মিন হচ্ছে অ্যাভারেজ। সো আমাদের বেসিকলি কি, যদি আমাদের এরকম 1 2 3 4 এরকম যে ডাটা থাকে, এটার অ্যাভারেজ হবে হচ্ছে 2.5, তাই না? এটা তো খুব ইজি। বাট আমাদের যখন ডাটাটা স্কিউড থাকবে, মানে এত সুন্দর ডিস্ট্রিবিউটেড থাকবে না, লাইক ফর এক্সাম্পল 1 2 3 4, তারপর হচ্ছে 1009, সো 109 এরকম যদি থাকে, তখন অ্যাভারেজটা দেখতে কি হবে? তখন অ্যাভারেজটা বেসিক্যালি আমার এরকম হবে না, 1 2 plus 3 plus 4 plus 109 divided by 5, তখন এটা কি হবে? 3 plus 1, এই যে 23.8 হবে। সো দেখছেন অ্যাভারেজ 23.8, বাট এটা তো একটু it's not 23.8, কারণ আমারটা এই 1 2 3 লাইক একটু ছোট নাম্বার বেশি, তাই না? সো আপনি বুঝতেই পারতেছেন যখন আমার ডাটাটা সুন্দর ডিস্ট্রিবিউটেড থাকবে না, তখন আমার মিনটা বের করা উচিত না। সো আমি এটাই বেসিক্যালি লিখেছি, এই যে when to use systematic normal distribution থাকবে, no extreme outliers। outliers কি, এটা কি কেউ বলতে পারবেন?
কেউ কি বলতে পারবেন আউটলায়ার কি? ম্যাম যখন হচ্ছে কোনো স্বাভাবিকের চেয়ে বড় বা কম কোনো ভ্যালু দিতে হবে। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় অর্জনের ভ্যালুস। ওকে, সো এরকম। সো আমাদের কখন ইউজ করতে হবে মিন? যখন আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে, কোনো নো এক্সট্রিম আউটলায়ার্স থাকে। আর আমরা কখন ইউজ করবো না? যখন আমাদের স্কিউড ডাটা থাকবে অথবা আউটলায়ার থাকবে। ওকে, মিডিয়ান। মিডিয়ানের জন্য হচ্ছে আমাদের দেখেন n যদি অড হয় তাহলে মিডিয়ান হবে ভ্যালু এট পজিশন n প্লাস 1 ডিভাইডেড 2। ওকে, আর n যদি ইভেন হয়, আমার যদি লাইক ইভেন নাম্বারস অফ ডাটা থাকে, তখন কি হবে n বাই 2 আর n বাই 2 প্লাস 1 এর এই পজিশনের নাম্বারটা আমাদের নিতে হবে। আচ্ছা, সো বেসিক্যালি আমার যদি অড থাকে 1 প্লাস 2 3, সো এটা তো অড হবে, তাহলে মিডিয়ান যেটা হচ্ছে 3 প্লাস 1, সো সেকেন্ড পজিশন। সো আমার এটা হচ্ছে আমার মিডিয়ান। বাট আমার যদি থাকে ইভেন নাম্বারস থাকে, তখন মিডিয়ান হচ্ছে n বাই 2 4, তাই না? 4 বাই 2 প্লাস 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 5 বাই 2। 4 বাই 2 প্লাস 1, এটা হচ্ছে পজিশন, এই দুইটা ডিভাইডেড বাই 2। 4 বাই 2 হচ্ছে সেকেন্ড পজিশন, আর 4 বাই 2 দ্যাটস 3 থার্ড। সেকেন্ড আর থার্ডে কি আছে? 2 আর 3 আছে, সো 2 প্লাস 3 বাই 2, সো এটা 2.5। সো আমাদের মিডিয়ান হচ্ছে 2.5। আচ্ছা, এটা কখন ইউজ করতে হবে? এটা হচ্ছে মিডল ভ্যালু, মানে এটা হচ্ছে প্রথমে অফকোর্স আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, তারপর ইউজ করতে হবে যখন ডাটা স্কিউড আর আউটলায়ার্স থাকে। এটা আসলে আমাদের মিনের থেকে একটু বেটার, আউটলায়ার্স থেকে একটু কম সেন্সিটিভ। সো আমরা যখন ডাটা আউটলায়ার থাকবে, স্কিউড থাকবে, তখন আমরা মিডিয়ান ইউজ করবো। আচ্ছা, ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশন সিমেট্রিক বেসিক্যালি হচ্ছে যে এরকম দেখতে হয়, কোনো আউটলায়ার্স মানে থাকে না। আর স্কিউড ডাটা দেখতে হচ্ছে এরকম হয়। তো মানে কখনো যদি অনেক স্বাভাবিক থেকে বেশি নাম্বারস থাকে বা কম নাম্বারস থাকে, তাহলে তখন আমাদের স্কিউড ডাটা হয়। যে এটা চলে গেলাম কোয়ার্টাইলস। কোয়ার্টাইলস এর ফর্মুলা আছে। বেসিক্যালি কোয়ার্টাইলস কি করে? আমাদের ডাটাকে 4 ভাগ করে। সো 4 ভাগ করে। সো আর এখানে Q1 হচ্ছে এটা, Q2 হচ্ছে এটা, Q3 হচ্ছে এটা। এখানে ফর্মুলা দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে করেন এরকম থাকে, ডাটা যদি থাকে 4 7 8 9 এরকম যদি থাকে, তাহলে Q1 হবে হচ্ছে ই। এখানে 4টা ডাটা, A হচ্ছে 4, সো আমার এখানে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4, 5 বাই 4 হবে, সো 1.25 হবে। সো 1.25 যেহেতু, এটাকে আমরা করব সেকেন্ড নাম্বার, তাহলে আমার হচ্ছে সেকেন্ড ভ্যালুটা। আচ্ছা, ওকে, ফাইন। কখন আছে? যখন আমাদের স্প্রেড আউটলায়ার্স আছে কিনা, ডাটা স্কিউড কিনা, এটা আমাদের করতে হবে। এইসব সিচুয়েশনে আমরা কোয়ার্টাইলস বের করব। বেসিক্যালি আমি যদি কারণ আমাদের যদি ডাটা সেটটা স্কিউড থাকে, তখন Q1 আসবে হয়তো মনে হয় দেখেন 7 আসতে পারে, আর যদি আর Q3 আসতে পারে হচ্ছে 100। এটা দেখলে বুঝবো হচ্ছে আমাদের ডাটা সেটের স্কিউ রেঞ্জটা অনেক বেশি। আচ্ছা, ওকে, পি পার্সেন্টাইলও সেই পি পার্সেন্টাইল বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমরা বের করি হচ্ছে 30, লাইক মনে করেন আমরা 30% এর কিছুটা বের করে যাচ্ছি। আমরা বুঝি যে এই যে এই নাম্বারটা মনে করেন 30% পিপল কি নাম্বার পেয়েছে, 100 এর মধ্যে 30% পিপল কি নাম্বার পেয়েছে। যদি আসে আমার হচ্ছে 67,
তার মানে হচ্ছে 30% আমার 67 থেকে কম পেয়েছে। ওকে, এটা হচ্ছে পি পার্সেন্টার। কখন ইউজ করতে হবে? যখন র্যাঙ্কিং, এক্সাম রেজাল্ট, ইনকাম কম্পারিজন এইসব টাইপের আমরা ইউজ করতে হবে। আচ্ছা, রেঞ্জ। রেঞ্জ হচ্ছে খুব ইজি, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। এটা বেসিক্যালি আমরা আমাদের স্প্রেডটা কত এটা আমরা বুঝতে পারি। সো আমাদের যদি অনেক থাকে, এরকম থাকে, তখন এটা হবে। রেঞ্জ হচ্ছে আমাদের 4 minus 1, সো 3। এখন সমস্যা হচ্ছে আমরা রেঞ্জটা যখন আমরা আউটলায়ার্স আছে তখন ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল, এখানে যদি আমার 1000 থাকতো, আমার রেঞ্জ তাহলে হতো 999। এটা তো মানে একটু এটা ভালো না। সো এই জন্য যখন আমাদের আউটলায়ার্স থাকবে তখন আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান এক সেকেন্ড। সরি, আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স মানে হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের অ্যাভারেজ নাম্বার থেকে বাকি ডাটাগুলো, আমাদের যত ডাটা আছে কতটা ডিফারেন্ট। সো আমাদের যদি অ্যাভারেজ যদি হয়, অ্যাভারেজ যদি মনে করেন আমাদের 3.5 হয়, ভ্যারিয়েন্স চেক করবে যে আমাদের ডাটা যতগুলো ডাটা আছে এই 3.5 থেকে কতটা ডিফারেন্ট, কতটা ডিস্টেন্স আছে। সো বেসিক্যালি আমাদের ডাটাটা কতটুকু স্প্রেড আছে। সো এটা যখন ইউজ করতে হবে, এটা হচ্ছে আমাদের যখন ডাটা সেটে ডিস্ট্রিবিউটেড থাকবে। কারণ দেখেন এখানে দেখেন আমরা অ্যাভারেজ এক্স বার আছে, দ্যাট মিনস আমরা অ্যাভারেজ ইউজ করি। আর আমরা জানি অ্যাভারেজ হচ্ছে আমাদের আউটলায়ার্স এর প্রতি অনেক সেনসিটিভ। সো এইসব টাইম যখনই আমাদের স্কিউড থাকবে তখন আমরা ভ্যারিয়েন্স বের করব না, আউটলায়ার প্রেজেন্ট থাকলে আমরা ইউজ করব না। আচ্ছা, আর একটা প্রবলেম হচ্ছে কি, ভ্যারিয়েন্সে কি হয়, স্কোয়ার করে ফেলে। ফর এটা একটা সমস্যা হচ্ছে কারণ আমরা যদি মনে করো ওয়েটের ভ্যারিয়েন্স করি তখন কি হবে, ওয়েটের ভ্যারিয়েন্স করলে যেটা হয়, যেহেতু স্কোয়ার করে ফেলি, ওয়েটের যদি ইউনিট হয় কেজি, এটা কেজি স্কোয়ার হয়ে যায়। এটা তো মানে একটা অ্যাকসেপ্টেবল জিনিস না, কেজি স্কোয়ার বলতে আসলে কিছু নাই আমাদের এখানে। সো এই যখন আমরা কোনো কিছু ইউনিট ইউজ করতে হবে, ভ্যারিয়েন্সটা আসলে ইউজ করা যায় না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ভ্যারিয়েন্সের মতোই, জাস্ট এটাকে রুট করে ফেলি। রুট কেন করে, এই যে দেখেন এখানে কেজি স্কোয়ার আছে না, আমরা যদি রুট করে ফেলি তাহলে আমরা কেজি এসে পড়ে, তো আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কম হয়, তার মানে হচ্ছে আমাদের সবগুলো ডাটাটা অ্যাভারেজ থেকে ভালো ক্লোজ, সো ইট ইজ গুড। আর যদি বেশি হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে হচ্ছে আমাদের অনেক ডাটাগুলো স্প্রেড আউট। সো দিস ইজ অনেক ওয়াইডলি স্প্রেড আউট আছে। তো এটা তো না। আচ্ছা, সো মানে আছে, মানে কিভাবে বলি আমি, এটা আসলে আছে, ডাটাগুলো অনেক স্প্রেড আউট, এরকম দেখতে হয়, কোনো প্যাটার্ন ফলো করতেছে না। ওকে, আচ্ছা, ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ও ভ্যারিয়েন্সের মতো সেনসিটিভ টু আউটলায়ার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ফর্মুলা হচ্ছে আইকিউআর। আইকিউআর ইন্টারকোয়ার্টাল রেঞ্জ। আচ্ছা দেখেন, আমাদের যখন আমরা রেঞ্জ বের করেছি তাই না, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, কারণ এটা হচ্ছে আমাদের থেকে আউটলায়ার জন্য অনেক সেনসিটিভ। সো যখনই আমাদের ডাটাটা স্কিউড হবে আমরা আইকিউআর ইউজ করব। আইকিউআরটা ভালো কেন, আমাদের মনে করেন ডাটাটা দেখতে এমন এরকম দেখতে, এখন রেঞ্জ করলে সে এই পয়েন্টের ডিফারেন্স দিত। হ্যাঁ, এটা এখন মানে বেশি ভালো আমাদের রেজাল্ট দেয় না। সো অ্যাকচুয়ালি এরকম তো না। এখন আইকিউআর করে যেটা, আইকিউআর अगेन 4 ভাগ করে, এটা হচ্ছে Q1 Q2 Q3। হ্যাঁ, এখানে 4 ভাগ, 1 2 3 4। সে যেটা করে Q3 আর
Q1 এর একটা ডিফারেন্স বের করে, বুঝতে পেরেছেন? সো এই ডিফারেন্সটা একটু বেটার রেঞ্জ থেকে আমাদের একটু, সো আমাদের মানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কিরকম, কত রেঞ্জের মধ্যে থাকে এটা আমাদের বুঝতে হেল্প করে। সো এটাও अगेन স্কিউ ডাটার জন্য ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে কোভ্যারিয়েন্স। কোভ্যারিয়েন্স বেসিক্যালি বোঝায় আমাদের দুইটা ভ্যারিয়েবল একটার সাথে আরেকটার কিভাবে রিলেটেড। ফর এক্সাম্পল আমাদের ফর এক্সাম্পল যেটা বলি, মনে করেন একটা স্টুডেন্টের এই যে ক্লাস অ্যাটেন্ডেন্স, লাইক অ্যাটেন্ডেড ক্লাস, আর একটা হচ্ছে স্কোর। এরকম হচ্ছে দুইটা ডাটা থাকে, সে 3টা ক্লাস করলে 10 পায়, 5টা ক্লাস করলে 20 পাবে, আর 6টা ক্লাস করলে 40 পাবে। এরকম যদি আমাদের ডাটা থাকে তখন যেটা হবে, এখন আমরা কোভ্যারিয়েন্স বের করে যাব। এটা হচ্ছে x যদি হয়, এটা y থাকে, আমি জানতে চাই x বাড়লে কি y বাড়বে নাকি কমে। এটা যখন জানতে চাই আমরা কোভ্যারিয়েন্স বের করব। এখন কোভ্যারিয়েন্সে বেসিক্যালি যদি আমাদের পজিটিভ ভ্যালু আসে তার মানে হচ্ছে x বাড়লেও y বাড়বে, আর আমাদের যদি নেগেটিভ ভ্যালু আসে তার মিন্স x কমলে আমাদের y কমবে। ওকে, আচ্ছা, এখন কোভ্যারিয়েন্স একটা প্রবলেম হচ্ছে সে বললে কতটা বেশি বাড়বে। সো এটা আমি জানি x বাড়লে y বাড়বে, বাট কতটা বাড়বে এটা আমি জানি না, বুঝতে পারছো? সো x বাড়লে কি y 2 গুণ বাড়বে, 3 গুণ বাড়বে, এরকম আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা, সো কোভ্যারিয়েন্স হচ্ছে এটা হইলো। আরেকটা হচ্ছে এখন কোরিলেশন। আচ্ছা, কোভ্যারিয়েন্সের প্রবলেম হচ্ছে আমরা বলতে পারি না, কোরিলেশন এই প্রবলেমটা সলভ করে। কোরিলেশনের মাধ্যমে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে x যদি বাড়ে y কতটা বেশি বাড়বে, এটা কতটা ডিপেন্ডেন্ট এটার উপর। কোরিলেশন হচ্ছে আমাদের এর মধ্যে একটা রেঞ্জের মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা, আর যদি আমার 0 হয় তার মানে হচ্ছে পজিটিভ কোরিলেশন, তার মানে হচ্ছে x বাড়লেও y বাড়বে। আচ্ছা, আর আর যদি মনে করেন 1 হয় এটাকে পারফেক্ট পজিটিভ বলা হয়, মানে x এক্স্যাক্টলি যত বাড়বে y ততই বাড়বে। আর যদি মনে করেন আমাদের 0.2 হয় তার মানে x বাড়লে y অল্প বাড়বে, লিটল। ওকে, এরকম আমরা রিলেশনশিপ বুঝতে পারি। তো নেগেটিভের জন্য সেম, আমাদের যখন নেগেটিভ ভ্যালু আসে তখন বুঝবো যে আর আর যদি আমাদের একদম -1 আসে তখন আমরা এক্স্যাক্টলি বুঝবো যে x যত কমবে y ও ততই কমবে, সেম ভাবে কমবে। বাট আর যদি আমাদের -0.1 আসে তার মানে হচ্ছে x যত কমবে y অল্প একটু কমবে। সো এইভাবে। আর যদি আমাদের 0 হয় তার মানে আমাদের কোনো রিলেশন নাই এদের, এটা x বাড়লে y বাড়তেও পারে কমতেও পারে, এটার কোনো রিলেশন নাই। আচ্ছা, ওকে, এটা হচ্ছে এই সূত্র, এই ফর্মুলা হচ্ছে পিয়ারসন কোরিলেশন। আমাদের যখন লিনিয়ার রিলেশনটা থাকবে তখন আমরা এটা এই ফর্মুলাটা ইউজ করে থাকবো। আচ্ছা, আরেকটা যেটা লাস্ট ফর্মুলা যেটা ওইটা হচ্ছে স্পিয়ারম্যান কোরিলেশন। এটা হচ্ছে নন লিনিয়ার এর জন্য করবো। এটা মানে কি হচ্ছে, মানে হচ্ছে অর্ডিনাল ডাটা, মানে হচ্ছে যখন আমাদের থাকবে না, গ্যাপটা ইকুয়াল হবে না, তখন আমরা এইসব ফল করবো, এই ফর্মুলা ইউজ করবো। সো এটা খুব ইজি। মনে করেন আমাদের ম্যাথে একটা মার্কস দেওয়া আছে আর একটা ফিজিক্সে মার্কস দেওয়া আছে। হ্যাঁ, ফিজিক্সে মার্কস দেওয়া আছে 20, 30, 40, 25, তারপর 45, তারপর 40। হ্যাঁ, সো এই যে এরকম ফর্মুলা থাকে। ডি হচ্ছে ডিফারেন্স ইন র্যাঙ্কস। সো ফার্স্ট অফ অল আমরা ম্যাথের জন্য একটা বের করব। হ্যাঁ, আমরা ম্যাথের জন্য একটা ইউজ করব, র্যাঙ্কিং বের করব, আর ফিজিক্সের জন্য একটা র্যাঙ্কিং বের করব। সো আমাদের যদি র্যাঙ্কিং হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে র্যাঙ্কিং যদি ফিজিক্স হয়, র্যাঙ্কিং ম্যাথের জন্য আমরা এখানে সবচেয়ে কম হচ্ছে, আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে যাই, সবচেয়ে কম হচ্ছে 20, সো 1, 2, 3 এভাবে দিব। আর ফিজিক্সে যদি হয় সো 1, 2, 3 এভাবে দিব। তারপর হচ্ছে আমরা এখন র্যাঙ্কিং এর জন্য বের করব। সো এখানে আর এস থেকে এরকম হবে 1 - 6
তারপর হচ্ছে আমরা ই করব 6 যদি হয় সো আমাদের যদি 2 minus 1 whole square তারপর 1 minus 2 whole square তারপর 3 minus 3 whole square এভাবে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট হবে তারপর এটাকে ডিভাইড করে থেকে কয়টা টাকা তিনটা টাকা তাই না সো 3 into 3 square minus 1 এভাবে করে ই করব সো এটা হচ্ছে আমাদের রেশিওটা যখন লিনিয়ার না আচ্ছা সো এগুলো আপনাকে বলা থাকা যাবে এটা নন লিনিয়ার কি লিনিয়ার এগুলো বলা থাকবে এটা প্যারা নিয়ে না আচ্ছা এইটা হচ্ছে আমাদের ডিসক্রিপটিভ ডাটার প্রতি আচ্ছা আই নো ক্লাসটা অনেক বোরিং অনলাইন ক্লাসেস আসলে বোরিংই হয় বাট আমি একটু যদি শেয়ার করে দিই আপনাদের তো একটা মানে মেইন কথা একটা গাইডেন্স আছে যে এইগুলো আছে আপনারা কি এই বিষয়গুলোর ব্যাপারে একটা কুইজ দিতে পারবেন ম্যাথের উপর জাস্ট ম্যাথের উপর কথা না বলে আমি কিন্তু তাহলে মানে বুঝে নিয়েছি কুইজ আপনারা দিবেন কিছু বলবেন ম্যাম পরে জানাই আমরা ডিসকাস করে সবাই। ম্যাম একটু সবার মতামত নিয়ে তারপর জানাইলে ভালো হয়। আচ্ছা একটু জানেন তাহলে থার্সডে এখন থার্সডে একটা প্রবলেম সলভিং ক্লাসও হতে পারে অথবা কুইজ হতে পারে আপনাদের ইচ্ছা ম্যাম এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? কিভাবে আচ্ছা থিওরি থেকে তো বেসিক্যালি যেমন আপনাদের এই যে এই সাইড থেকে বেসিক্যালি হচ্ছে সিনারিও আসবে সিনারিও আসলে বলবে যে আপনাদের কোন টাইপের স্যাম্পলিং ইউজ করছে কি টাইপের বায়াস আছে কি এরর আছে এইসব আসতে পারে বুঝতে পেরেছেন আর ম্যাথ তো ডাইরেক্ট ম্যাথ জাস্ট ভ্যালু দিয়ে করে আপনাদের ফর্মুলা ই করে করে কাজ করতে হবে ওকে ম্যাম কুইজের ব্যাপার হচ্ছে আমরা সবার কাছে ভোট নিয়ে পরে হচ্ছে আপনাকে কনফার্ম করতেছি আচ্ছা ওকে আর এই থার্সডে হচ্ছে তাহলে আমাদের একটা অফলাইন ক্লাস ওকে হয় ক্লাস হবে অথবা কুইজ হবে ম্যাম আমাদের তো সিলেবাস কি শেষ ম্যাম হ্যাঁ হ্যাঁ এগুলো শেষ আমাদের সিলেবাস শেষ ম্যাম লাস্ট ক্লাসে আমাদের প্রবলেম সলভিং বা কোনো প্র্যাকটিস করা যাবে এটা হইতো না ম্যাম এখন আপনারা দেখেন আপনারা ডিসকাস করেন কুইজ নেবেন নাকি ডিসকাশন ক্লাস নেবেন একটা এটা আপনাদের ইচ্ছা ম্যাম আমাদের মিডে কি স্লাইডে না না আরেকটু আছে আপনাদের পড়ানো হয়েছে আরেকটা জিনিস পড়ানো হয়েছে না যে ডাটা টাইপস এন্ড কোয়ালিটি চেক আর একটা ওইটাও বাকি আছে ওটা আপনাদের স্যার বলেছে আপনাদের পড়েছে ম্যাম আমাদের পড়াইছে কিন্তু আমাদের ওইভাবে কোনো স্লাইড দেওয়া হয়নি। স্লাইড তো আসলে এই কোর্সে না ক্লাস নিছে না এই স্লাইডটা আমি জাস্ট একটু জি ম্যাম ক্লাস নিচ্ছি। এই কোর্সে কেউ স্লাইড ইউজ করে না আচ্ছা আচ্ছা ম্যাম আজকের এই স্লাইডগুলো আমাদেরকে একটু দিয়ে দিন। আচ্ছা বাট এইগুলো এটা ছাড়াও কিন্তু আছে যে এটা কিন্তু জাস্ট ভাবে না যে এইগুলো পড়লেই হবে ডাটা টাইপস এন্ড কোয়ালিটি চেকও কিন্তু আছে এটা কিন্তু সাজেশন আপ থেকে পড়িয়েছে ওকে আপনাদের যে অনলাইন ক্লাসের রেকর্ডিং থাকে ওটাও একটু দেখবেন কিন্তু ওকে আচ্ছা ওকে ম্যাম। ম্যাম আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে একটা হচ্ছে এইগুলো যা যা পড়াইছেন মানে ওগুলোর উপরে একটা শর্ট সিলেবাস দিয়ে দেবে সিলেবাস আচ্ছা ওকে ওকে আচ্ছা তাহলে ক্লাসে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাসই করি ওকে ম্যাম আরেকটা যে টপিক মানে আরেকটা যে স্লাইড আছে ওটার উপর ক্লাস নিলে ভালো হয়। আরেকটা স্লাইড আচ্ছা এই কোন স্লাইড ইউজ করে না আচ্ছা দেখি আমি কি করবো আপনাদের পড়ে না অর্ডিনাল ডাটা নমিনিয়াল ডাটা ইন্টারভাল ডাটা এসব পড়ে না তারপর ডাটা আমাদের মিসিং থাকলে কি করতে হয় এসব পড়ে না পড়াইছে ম্যাম। পড়িয়েছে আপনাদের অনলাইন ক্লাসের রেকর্ডিং নাই জি ম্যাম আছে। আচ্ছা ওইটা তো কভার হয়ে যাচ্ছে তাই না জি ম্যাম ওইটা আপনারা দেখে আসবেন দেন ওখান থেকে কি প্রবলেম আছে আমাকে বলবেন ওকে আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমাদের একটু জানেন যদি কুইজে যান বলেন অথবা আমরা তাহলে লাস্ট ক্লাসে একটু প্রবলেম সলভিং ক্লাস রাখবো ম্যাম আমরা ডিসকাস করি আর আমার মনে হয় ম্যাম হচ্ছে আমাদের একটা লাস্ট ক্লাসে শর্ট একটা ইয়ে দিয়ে দিলে যে আমরা তো ক্লাস নেই লাইক এটা একটু শর্ট করা কোথা থেকে কি আসবে মানে এগুলাই টপিকস এগুলো থেকে Ma'am, শর্ট সিলেবাস আবার
বুঝতেছি না আমি। ম্যাম টপিকস তো আমরা বুঝতে পারছি ম্যাম, মানে ধরেন যে এগুলো পড়বো আমরা সবই পড়বো, বাট একটা বিষয় থাকে না যে হচ্ছে আপনি ক্লাসে কি পড়াইছেন না পড়াইছেন, বা এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ম্যাম। আচ্ছা আমার তো লাস্ট ক্লাসে কোয়েশ্চেন প্যাটার্ন, আচ্ছা আমি কোয়েশ্চেন প্যাটার্নের কথা বলবো না। আচ্ছা কোয়েশ্চেন প্যাটার্নের কথা বলবো না, ওকে ফাইন, আমি তাহলে এটা শেয়ার করেছি এই দুইটা, ওকে। বাট এই দুইটাই সাইট কিন্তু না, ওকে, এটা মনে রাখবেন। সায়দ স্যার যে আপনাদের ক্লাস করিয়েছে ডাটা কোয়ালিটি চেক, ওইটা অনলাইন ক্লাসটা একটু দেখে আসবেন, ওকে। জি ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা ওকে, তাহলে এখানে রেখে দেই, বৃহস্পতিবারে দেখা হচ্ছে, ওকে।